এখানে মোমবাতি বলছি, সরি, রবারটাকে রাখা হয়েছে। তো এর যে ছবি, প্রতিবিম্ব, সেটা ওই ভেতরে আয়নার মধ্যে উঠছে, আমার আঙ্গুলও দেখা যাচ্ছে, তাই না? সো এই যে জিনিসটা হচ্ছে এটা তো ক্লিয়ার, আমরা বুঝতে পারছি সবাই। আমি এবার করছি কি, এখানটা একটা গার্ড দিয়ে দেবো। এখন কি আর ওই রবারটাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না নিশ্চয়ই। কিন্তু আমি ধীরে ধীরে যদি ফোনটাকে এইভাবে তুলি, এইভাবে যদি দেখাই, তাহলে দেখতে পাবো আয়নার ভেতরে রাবারটাকে দেখা যাচ্ছে কিনা। দেখো তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে রাবারটা কিন্তু এই যে বাইরে, আমি কিন্তু ঢেকে রেখেছি। একটু এইদিকে সরিয়ে দিলে, কাগজটাকে একটু এইদিকে সরালে ভালোভাবে দেখা যাচ্ছে। আমি ধরে নিলাম সোজাভাবেই কাগজটাকে ধরছি, এইভাবে সোজাভাবেই কাগজটাকে ধরছি। আয়নার মধ্যে ছবিটা উঠছে কিনা দেখো তো, আয়নার মধ্যে ছবিটা উঠছে কিনা দেখো তো। এটা কেন হচ্ছে সেটাই আমাদের বুঝতে হবে, তাহলে আরও একটু ক্লিয়ার হবে আমাদের বুঝতে, বা কনসেপ্টটা ক্লিয়ার করতে আরও সুবিধা হবে। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হলো, আলো যে অধ্যায়টা আমরা দেখছি, এই অধ্যায়টা মূলত তিনটে অংশ নিয়ে গঠিত। এ, প্রতিবিম্ব বলে একটা অংশ, বি হচ্ছে আলোর প্রতিসরণ বলে একটা অংশ, আর সি হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো আমরা মেনলি প্রথমত যেটা জানবো সেটা হলো, অবভিয়াসলি প্রতিবিম্ব সম্পর্কে জানবো, কিন্তু ওটা জানার আগে যেটা জানতে হবে, এই অধ্যায়টাকে বোঝার জন্য আমাদের ক্লাস 7-এর বেসিক জিনিসগুলো বা যেগুলো ছিল সেগুলোকে জানা অত্যন্ত প্রয়োজন। সেগুলো ছাড়া কিন্তু আমরা কখনোই এই অধ্যায়টাকে ভালোভাবে বুঝতে পারবো না। তাই প্রথমত আমাদের ওই জিনিসগুলোকে বুঝতে হবে, তারপরে আমরা এখানে প্রবেশ করব। তো প্রথমে আমরা পার্ট এ বলে বা পার্ট 1 বলে যাই বলে ধরে নিই না কেন, আমরা প্রথমত যে একটা ছবি দেখতে পাচ্ছি, তো এই ছবির ব্যাখ্যাটাকে আমরা ভালোভাবে বুঝবো। ক্লাস 7-এর বই যদি তোমাদের থাকে, তাহলে দেখবে সেখানে এই শব্দগুলো সম্পর্কে বেসিক যে ধারণাটা সেটা লেখা আছে। আমি সেটা মুখে বলবো, অর্থাৎ বইতে সংজ্ঞা আকারে লেখা আছে, আমি সেই জিনিসটাকেই মূলত কনসেপ্টটা ক্লিয়ার করার মতনভাবেই বলবো, যাতে আমরা গল্প আকারে বা ছবির আকারে বা একটা একটা যেন ছবি মাথার মধ্যে থেকে যায়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমত দেখো, এই জায়গাটা এইভাবে একটা লম্বা দাগ টানা আছে। এই যে দাগটা, ওই দাগটা দিয়ে বোঝানো হচ্ছে যে ওটা একটা প্রতিফলক। এই যে দেখো লেখা আছে, ওই দাগটাকে বলেছে প্রতিফলক। প্রতিফলক মানে ওটা এমন একটা মাধ্যম, ওটা এমন একটা তল যেটার উপরে আলো পড়লে, কোনো একটা আলো যদি আমরা ফেলি, সেই আলোটা ওখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার ফেরত চলে আসে। আলো একটা পড়লো, পড়ে আবার ফেরত চলে আসবে, সেই আলোটা আবার ব্যাক করে চলে আসে। এরকম একটা তল, চকচকে তল আর কি, বা এমন একটা তল যেটা চকচকে, মানে ওরকম রিফ্লেক্ট করার মতন ক্ষমতা আছে, আবার নিচের দিকেও চলে যাওয়ার, মানে আলোটা আবার ভেতরের দিকেও চলে যাবে। দুটো কাজই যদি হয়, সেই মানে দুটো কাজই হতে পারে এরকম একটা তল, সেটাকে বলেছে প্রতিফলক। ঠিক আছে, প্রতিফলক ক্লিয়ার হলো কথাটা। এটাকে XY নাম দেওয়া হয়েছে, এই গোটা যে দাগটা, ওটাকে XY নাম দেওয়া হয়েছে। এনিওয়ে, আমাদের দেখো এই এ বিন্দু, ওই জায়গাটায় যে এটা দেওয়া আছে না লাল কালি দিয়ে, ওই এটাকে দেখানো হচ্ছে, ওখানে একটা টর্চ লাইট ধরে নাও, বা একটা বিন্দু আলোক উৎস আছে, মানে একটা আলো আছে সহজ কথায়। ওখান থেকে একটা আলো এইভাবে লাইট লাগানো আছে। তো সেই পথ ধরে আলো যেহেতু জ্বালানো আছে, অন করা আছে, সেই পথ ধরে একটা কাল্পনিক পথ, অবভিয়াসলি আমরা যদি বাল্ব জ্বালাই বাড়িতে, সেই আলোগুলো যে আমাদের চারিদিকে আলো করে দিচ্ছে, মানে ঘরটা যে আলো করছে, সেই আলোটা কি কোনো এরকমভাবে দাগটা টেনে টেনে কোনোভাবে কি বোঝা যায়? না, বোঝা যায় না নিশ্চয়ই। আমরা কীভাবে বুঝতে পারি? সিম্পল, আলো হচ্ছে। তো আমাদের আলোর ক্ষেত্রেও আমাদের বইতে যেই দাগ দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে, এটা কাল্পনিক, এটা কোনো বাস্তবিক নয়। বাস্তবে এরকম কোনো দাগ থাকে না। আমরা ওটা কল্পনা করে নিচ্ছি যে আলো এই পথ বরাবর যাচ্ছে, তার জন্য একটা তো বোঝাতে হবে। কী দিয়ে বোঝাবো? এইভাবে দাগ টেনে এইভাবে অ্যারো দেওয়া হচ্ছে, তার মানে বোঝানো হচ্ছে আলো এই পথে যাচ্ছে। কোন পথে যাচ্ছে এখানে দেখানো হয়েছে? এই এ থেকে বি বিন্দুতে এসছে। দেখো, এই তলের উপরে একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় পড়েছে আলোটা। ভালো করে বুঝবে, ভালো করে কথাটা শুনবে কিন্তু। এই আলোটা এসে তলের যে কোনো একটা বিন্দুতেই পড়তে পারতো, এই মাঝখানে পড়বে এর কোনো মানে নেই। আমরা যে কোনো বিন্দুতেই ফেলতে পারতাম, আমরা মাঝখানে ফেলেছি যাতে একটু দেখতে ভালো লাগে, তাই দুপাশে সমান সমান দাগ থাকলে এটা দেখতে ভালো লাগে, তাই মাঝখানে ফেলেছি।
তুমি যখন আয়নাতে নিজের মুখ দেখো, তাহলে কি আয়নার একদম ওপর দিকে মুখ দেখাও নাকি নিচের দিকে মুখ দেখো? তোমার সুবিধা মতন যে কোনো জায়গায় তুমি মুখ দেখো, তাই কি না? তো এখানেও সেই ব্যাপারটা, আমি আলো এখানে ফেলি বা এখানে ফেলি, আমার ফেলা নিয়ে কথা। ক্লিয়ার? তো আলো যে পথ বরাবর আসে ওই পথটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। যে রশ্মিটা আসছে যে পথ বরাবর সেটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। এটাকে কি করে মনে রাখবে? যখন আপতিত রশ্মি, আপতিত, আমরা কোনো আত্মীয় যদি আমাদের বাড়িতে আসে তখন তাকে আমরা কি করি? আপ্যায়ন করি না? আপ্যায়ন করে ডেকে নিই। তো আত্মীয় আসলে আপ্যায়ন করি। আপ্যায়ন মানে কোনো কিছু যখন নিজের দিকে আসছে, মনে করবে, মানে আপ্যায়ন করি কখন? যখন আত্মীয় আমাদের বাড়িতে আসে। তার মানে এখানে আপতিত রশ্মি, দেখো আপতিত আর আপ্যায়ন, প্রথম দুটো শব্দ কিন্তু সেম আছে। প্রথম দুটো শব্দ না, প্রথম দুটো অক্ষর। কি বলে? আপতিত রশ্মি আর আপ্যায়ন। তো মানে আমরা আপ্যায়ন করে ডেকে নিচ্ছি, অর্থাৎ আলোটা আমার বাড়িতে আসছে, আলোটা আমার, রশ্মিটা আমার দিকে আসছে, রশ্মিটা ঢুকছে, রশ্মিটা কোনো একটা তলে ঢুকছে, মনে থাকবে আশা করা যায়। এবং ঢুকে যে বিন্দুতে পড়লো আলোটা, সেই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। সেই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। এবার এই বিন্দু থেকে আলো এই সোজা পথে নিচের দিকে চলে আসতে পারে, হয়তো যাচ্ছে, আমরা এখানে দেখাইনি এই ছবিতে। এবং এটা হতে পারে যে আলোটা এইভাবে আর উল্টো দিকে মানে ওই প্রথম মাধ্যমের দিকে আবার ফেরত চলে যাচ্ছে। তো যে পথ ধরে আলোটা ফেরত চলে যায় ওই পথটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এই আলো যে পথ দিয়ে আসছে সেটাকে আপতিত রশ্মি বলা হচ্ছে, যে পথ দিয়ে ফেরত চলে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত হয়ে যাওয়া, ফেরত চলে যাওয়া, বাড়ি ফেরত চলে যাচ্ছে, আত্মীয় আসলো, আপ্যায়ন করলাম, ফেরত চলে গেল। এইভাবে মনে রাখবে, এখানে কথাটা আছে, তার মানে প্রতিফলিত অর্থাৎ ফেরত চলে যাওয়া। শব্দ দুটো যখন তোমার চোখের সামনে থাকবে তখন তোমার শব্দ তো আর মনে করা লাগবে না, তোমার যেটা মনে করতে হবে সেটা হলো কনসেপ্ট, যে কোনটা আসছে কোনটা যাচ্ছে, এই জিনিসটা শুধু মনে করতে হবে। তা আসার ক্ষেত্রে আপতন অর্থাৎ আপ্যায়ন করছে, যাওয়ার ক্ষেত্রে বাড়ি চলে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ ফেরত চলে যাচ্ছে। এনিওয়ে, এই যে বিন্দুতে আলো এসে পড়লো ওই বিন্দু বরাবর আমরা এরকম সোজাসুজি একটা কাল্পনিক একটা দাগ কল্পনা করে নিই। ওই দাগটাকে বলা হচ্ছে অভিলম্ব। তো অভিলম্ব থেকে এই আপতিত রশ্মির সাথে অভিলম্বের মাঝখানে একটা কোণ, মানে এই জায়গায় যে কোণটা তৈরি হয়েছে না, এই যে কোণটা, এই কোণটাকে আপতন কোণ বলা হয়। এই আপতিত রশ্মির সাথে হচ্ছে বলে আপতন কোণ। ক্লিয়ার? একে আই দ্বারা প্রকাশ করা হয়, স্মল আই। আর অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলিত হয়ে যাচ্ছে তাই প্রতিফলন কোণ। এবং এই যে জায়গাটার নাম সেটা হলো আর, স্মল আর। ক্লিয়ার হলো? এটাকে প্রতিফলক তল, এটা আপতন বিন্দু। আশা করা যায় সব জায়গায় ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট টপিকে চলে যাব। এখানে আমরা মূলত দুটো জিনিস জানবো, একটা হলো লঘুতর মাধ্যম আর ঘনতর মাধ্যম। লঘুতর মাধ্যম, ঘনতর মাধ্যম। প্রথমটা লঘুতর মাধ্যম আছে, দ্বিতীয়টা ঘনতর মাধ্যম আছে। আলো কোনো একটা বিন্দুতে আসলো, এসে পড়লো, সেই আলোটা সোজাসুজি এইভাবে না গিয়ে, আলোটা সোজাসুজি না গিয়ে যদি অভিলম্বের থেকে দূরে সরে যায়, কি বললাম? আলো এইভাবে সোজা আসলো, এসে পড়লো, তলটাকে ভেদ করে নিচের দিকে চলে গেল। এবার নিচের দিকে এই সোজা যাওয়ার কথা ছিল, দেখো ডট ডট দিয়ে যেটা দেখেছি, এই সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু এই সোজা না গিয়েও কিছুটা বেঁকে গেছে। দেখো এইভাবে সোজা না গিয়ে এইভাবে কিছুটা ডান এইদিকে আরও দূরে সরে গেছে, এই অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তো অভিলম্ব থেকে দূরে সরে গেছে, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পরে আলোটা অভিলম্বের থেকে দূরে সরে গেছে। এইরকম দূরে সরে যায় মূলত লঘু মাধ্যমে। কোন মাধ্যমে? লঘু মাধ্যমে। তার মানে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করেছে। ক্লিয়ার করতে পারলাম? এই জিনিসটা এখানে দেখো কি বলেছে, যে মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায় সেই মাধ্যমকে আলোর ক্ষেত্রে লঘুতর মাধ্যম। আলো আসলো, এসে অভিলম্বের থেকে দূরে সরে গেছে, তার মানে এই মাধ্যমটা হলো আলোর লঘুতর মাধ্যম। তাহলে ঘনতর মাধ্যম কী হবে? এটা দূরে সরে গেছে অবিলম্বের থেকে, অবিলম্বের কাছে চলে আসবে। আলো এইভাবে আসলো, এসে পড়লো, পড়ে সোজা না গিয়ে অবিলম্বের দিকে বেঁকে গেছে, অবিলম্বের কাছে চলে আসছে আলোটা, তাই না? অবিলম্বের দেখো কাছে চলে গেছে, অবিলম্বের দেখো কাছে চলে গেছে এই আলোক রশ্মিটা। তার মানে এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা কম, তো এইটা হলো মানে, তার মানে আমি বলতে পারি নিচের যে এই যে মাধ্যমটা এটা হলো ঘনতর মাধ্যম বা ঘন মাধ্যম। ক্লিয়ার করাতে পারলাম? এবার মনে রাখার ট্রিক বলি।
মূলত আমি যেভাবে মনে রাখি নিজে সেইভাবে তোমাদেরকে আমি বলছি, যাতে তোমাদেরও মনে রাখতে পারো বা তোমাদের যাতে সুবিধা হয়। এখানটায় যেটা হচ্ছে সেটা বলি, মানে মনে রাখার কৌশলটা বলি। একটা মনে রাখলে আরেকটা মনে থেকে যাবে। যে কোনো জিনিস যদি ঘন হয়, হ্যাঁ, মানে ধরো আমরা আমরা এতদিন ধরে যেহেতু সায়েন্স পড়ছি, সেই ক্লাস 6-5 থেকে সায়েন্স পড়ছি, তার মানে এতদিনে তো আমরা জানি যে কোনো একটা ঘন জিনিসের মধ্যে যে অণুগুলো সেগুলো গায়ে গায়ে থাকে, ঘন জিনিসের যে অণুগুলো সেগুলো গায়ে গায়ে থাকে, এটা তো আমরা জানি। তার মানে এইটা আমাদের ঘনমাধ্যম ছিল। ঘনমাধ্যমের ক্ষেত্রে কি হয়, অভিলম্বের কাছে চলে আসে, অর্থাৎ গায়ে গায়ে থাকে। এই গায়ে গায়ে থাকা মানে ঘন মাধ্যমে আছে, আর দূরে থাকা মানে সেটা লঘু মাধ্যমে আছে। গায়ে গায়ে থাকা মানে সেটা ঘন মাধ্যম। তার মানে অভিলম্বের কাছে সরে আসলে সেটা কাছে চলে আসছে মানে গায়ে গায়ে থাকছে ঘন মাধ্যম, আর দূরে সরে যাচ্ছে মানে লঘু মাধ্যম। ক্লিয়ার করাতে পারলাম? এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে আমাদের আরও দুটো টপিক যেটা খুবই ইম্পর্টেন্ট জানতে হবে, সেটা হলো আলোর প্রতিসরণ এবং আলোর প্রতিফলন। তা প্রথমে আমরা এখানটায় নিচে আমাদের লেখা আছে আলোর প্রতিফলন সম্পর্কে। আমরা এটা জানার আগে প্রতিসরণটা জানবো, তাহলে আমাদের উপরে লঘু মাধ্যম আর ঘনমাধ্যমের সাথে একটু রিলেট করে পড়া যাবে। সো আমাদের নেক্সট পৃষ্ঠায় আমরা চলে এসেছি, এখানটায় আছে আলোর প্রতিসরণ। সরণ মানে সহজে মনে রাখো, সরণ মানে কোনো কিছু সরে যাওয়া। এই বস্তুটা আছে, সরণ মানে এই সরে গেল। ক্লিয়ার? তো আলো ধরো এই সোজা পথে এসে আলো যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে প্রবেশ করে, তখন এই সোজা আলোটা বেরিয়ে না গিয়ে কিছুটা সরে যায়, কিছুটা বেঁকে তাই সোজা চলে যায়, বেঁকে যাচ্ছে। তো এইরকম যে ঘটনাটা, সেটাকে বলেছে আলোর প্রতিসরণ। এইরকম ঘটনাটাকে কি বলেছে? আলোর প্রতিসরণ। সেটা অবিলম্বের কাছে সরে আসতে পারে বা দূরেও সরে যেতে পারে। আরেকবার রিপিট করছি, আলো সোজা আসলো, সে সোজা বেরিয়ে না গিয়ে অবিলম্বের কাছে সরে যেতে পারে বা অবিলম্বের থেকে দূরে সরে যেতে পারে। অবিলম্বের কাছে সরে যেতে পারে বা অবিলম্বের থেকে দূরে সরে যেতে পারে, সে যেটাই হোক না কেন, কাছে আসুক বা দূরে যাক। আলোটা তো একটা বেঁকে গেল, এইভাবে সোজা না গিয়ে একটু বেঁকে গেল, তার মানে এই যে সরণটা ঘটলো না, এটা মনে রাখবে আলোর প্রতিসরণ। এই ঘটনাটাকে বলেছে আলোর প্রতিসরণ। দেখো কি লিখেছি, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে মানে একটু ব্যাকাভাবে যায়, তখন আলোর দিক পরিবর্তন হয়। আলো দেখো এই যে দিকটা পরিবর্তন হয়ে গেছে, একটু সরে গেছে, এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলা হয়। সহজ ভাষায় বা অন্য ভাষায় এটা আরেকটা বলেছে যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় তার গতিপথ বেঁকে যাওয়াকে আলোর প্রতিসরণ বলা হয়। ক্লিয়ার? আমরা আবার পরের টপিকটা যাওয়ার আগে আমরা আলোর প্রতিসরণ তো এটা জানলাম, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্রতিফলন, সেটা আমরা জানবো। আলোর প্রতিফলন, এই যে লেখা আছে, প্রতিফলনটা বোঝার আগে আমরা আর একটা জিনিস একটু দেখিয়ে দিই। আগে একটুখানি বলে এসেছিলাম যে আলোই আসলে এসে বেরিয়ে গেল, এই ঘটনাটা কি বলেছিল? প্রতিফলন, প্রতিফলিত রশ্মি। তার মানে এখানটায় প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু ওই রকম ব্যাপারটাই হবে অনেকটা। এই আলো আসবে, এসে হয়তো প্রথম মাধ্যমের থেকে আলো আসলো, এসে দ্বিতীয় মাধ্যমে ঢুকলো, কিছুটা আলো যাচ্ছে, কোনো প্রবলেম নেই, যেতেই পারে। কিন্তু যাওয়ার সাথে সাথেই দেখা হলো প্রথম মাধ্যমের দিকে কিছুটা পরিমাণে আলো আবার বেঁকে চলে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। দেখো আলোর প্রতিফলন কি বলছে, আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময়, এটা একটা স্বচ্ছ মাধ্যম, সেটা যে কোনোই হতে পারে, মানে আলো চলতে পারে এরকম একটা মাধ্যম, ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলোকরশ্মি আগের মাধ্যমে ফিরে যায় বা ফিরে আসে, বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটাকে আলোর প্রতিফলন বলা হয়। ক্লিয়ার করতে পারলাম? আলোর প্রতিফলন মানে প্রতিফলিত হয়ে যাচ্ছে, ফেরত চলে যাচ্ছে, আর প্রতিসরণ মানে সরে যাচ্ছে, এই হলো ব্যাপার। ক্লিয়ার তো আশা করা যায়? আমরা নেক্সট যদি প্রতিফলন আর প্রতিসরণ যদি জানা হয়ে থাকে, তাহলে আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো প্রতিবিম্ব সম্পর্কে। এইবার আমরা টপিকের মধ্যে ঢুকছি, অর্থাৎ আমাদের ক্লাস 8-এর বইয়ের মধ্যে আমরা ঢুকছি মেনলি। সো তার আগে যেটা বলার সেটা হলো, এই যে প্রতিফলন আর প্রতিসরণটা জানলাম, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমাদের এই যে প্রতিবিম্বটা হচ্ছে, এই প্রতিবিম্ব সৃষ্টির পেছনে দুটির কারণ, একটা হলো আলোর প্রতিফলন, আর একটা হলো আলোর প্রতিসরণ। দেখো এই দুটো উল্লেখ করা আছে। তুমি ধরো আয়নার মধ্যে যে নিজেকে দেখছো,
আয়নার মধ্যে তো আমরা নিজেকে দেখি। তো আয়নার মধ্যে নিজেকে দেখার সময় তুমি কি তোমার বাস্তব মানে তুমি যেটা সেটাকে কি তুমি দেখতে পাচ্ছ? বলবে হ্যাঁ। না, তুমি কিন্তু নিজেকে দেখতে পাচ্ছ না। তোমার বন্ধু, তোমার বাবা মাকে যে তুমি দেখতে পাও খালি চোখে, সেটা তুমি বাস্তব মানুষটাকে দেখছো। কিন্তু তোমাকে কি তুমি আয়নার মধ্যে কখনো বাস্তবটাকে দেখতে পাচ্ছ? বা ফোনের মধ্যে দেখলেও কি বাস্তবটাকে দেখতে পাচ্ছ? না, তোমার ছবিটাকে দেখছো, তোমার প্রতিফলনটাকে দেখছো, তোমার প্রতিবিম্বটাকে দেখছো। কি বললাম, বোঝা গেল না? তোমার বাবা মাকে বা তোমার চোখের সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেই মানুষটাকে তুমি যেভাবে দেখছো সেটা তো কমপ্লিটলি একটা বাস্তব একটা মানুষকে দেখছো। কিন্তু আয়নার মধ্যে যাকে দেখছো সেটা তুমি হও বা অন্য কারোর ছবি, সেটা কিন্তু বাস্তব কোনো মানুষ না। অর্থাৎ আয়নার ভেতরে যে জিনিসটা আছে, যে মানুষটা আছে, সেটা কি বাস্তবে আছে? সরি, বাস্তবে তো আছে, বাস্তবে তুমি আছো, কিন্তু আমি বলতে চাইছি সেই ছবিটা কি বাস্তব? সেই ওখানে কি তুমি আছো ছবির মধ্যে? আয়নার মধ্যে কি তুমি আছো? না, ওটা তোমার ছবি আছে। ওখানে কি তুমি আটকে আছো? আমি সেটা জিজ্ঞাসা করছি। আয়নার মধ্যে কি তুমি আটকে আছো? নেই। ওটা কিন্তু তোমার একটা ছবি, একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার মানে আয়নার মধ্যে যে জিনিসটা তৈরি হচ্ছে ওটা কিন্তু প্রতিবিম্ব। তো ওই কথাটাই আমাদের সায়েন্সের ভাষায় এখানে বলা হয়েছে। কি বলেছে? কোনো বিন্দু উৎস থেকে, বিন্দু উৎস মানে সহজ কথায় বিন্দু আলোক উৎস কথাটা বললে ভালো হয়। কোনো বিন্দু আলোক উৎস, এখানটা আলোক উৎস কথাটা জুড়ে দাও তাহলে ভালো হবে। আলোক উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ, মানে কোনো একটা ছোট্ট একটা আলোক উৎস আছে, মানে আলো আসছে যেখান থেকে, তো ওই রকম একটা আলো থেকে আগত মানে আসা আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত, অর্থাৎ প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে বা ইমেজ বলে। মানে ধরো আয়নার মধ্যে তুমি তোমাকে দেখছো, তো এটা ভালো করে বোঝো। আয়নার মধ্যে তুমি তোমাকে বাদ দাও, আয়নার মধ্যে এই জায়গার যে এক্সাম্পলটা দেখো, এই জায়গার এক্সাম্পলটা দেখো, এখানে যে আয়নার মধ্যে যে আমরা দেখাচ্ছি যে রবারটা আছে, এই রবারটাকে আমরা কিন্তু ওপর থেকে দেখছি, আমরা ক্যামেরার মাধ্যমে ওপর থেকে দেখছি, মানে ফোনটা কিন্তু এই ক্যাপচার করছে ওই জিনিসটাকে। এবার ওই যে রবারটা আছে সেটা বাস্তবে কিন্তু আয়নার বাইরে আছে। ওই রবারটার বা রবারটার ওই ইরেজারের যে ছবিটা সেটা আয়নার মধ্যে ফুটে উঠছে, এবং সেই ছবিটা আমরা অন্য জায়গা থেকে দেখছি আমাদের খালি চোখে। যদি আমরা অত ভাবনা চিন্তা না করি তাহলে মনে হবে কি ওই রবারটা কিন্তু আমাদের আয়নার মধ্যে আছে। তুমি ধরো একদম পুরো বোকাশোকা একটা মানুষ, কিচ্ছু জানো না, তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না যে ওখানে একটা রবার আছে। তোমার মনে হচ্ছে যে তুমি শুধুমাত্র আয়নার ভেতরের যে রবারের ছবিটা আছে সেইটাকে তুমি দেখতে পাচ্ছ। তার মানে তোমার তখন মনে হবে যে কি আয়নার মধ্যে কিন্তু ওই রবারটা আছে, তাই তো মনে হবে। তো ওই যে ভেতরে যে ইমেজটা তৈরি হচ্ছে ওটা প্রথম বস্তুর বা প্রথম বিন্দুর সাপেক্ষে, প্রথম বিন্দুর অর্থাৎ প্রথম মানে রবারটা যেটা আছে সেই রবারটার ইমেজ বা প্রতিবিম্বটা হলো এই ভেতরেরটা। এই কথাটাই বলা হয়েছে জাস্ট সংজ্ঞার মাধ্যমে। ক্লিয়ার? এই প্রতিবিম্ব বা ইমেজ দু প্রকার, একটা সদ্বিম্ব, একটা অসদ্বিম্ব। একটা সদ্বিম্ব দন্তস্বদ সদ বি বৈরস্যি ময়ব বিম্ব, আর একটা অসদ্বিম্ব। সদ্বিম্ব কাকে বলে? কোনো বিন্দু আলোক উৎস থেকে, অর্থাৎ ছোট একটা আলোক উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে সরাসরি মিলিত হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলা হয়। বুঝতে পারলে না তো? আমি আশা করছি বুঝতে পারোনি। এটা একটা এক্সপেরিমেন্ট দেখাতে হবে। একটু ধরো, একটা এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করি, ধরো এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে আমি একটা লেন্স নিয়েছি, আমার এই দিকে একটা লাইট জ্বলছে, আমার এই দিকে একটা লাইট জ্বলছে, যে কারণে ওই লেন্সের আলোটা আমার যেহেতু লম্বা এখানে লাইটটা, তার জন্য আমার এইভাবে লম্বা একটা ছবি আসছে। দেখো এই জায়গাটায় এই 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 লেন্সের মধ্যে দিয়ে আলো আসছে, এসে কিন্তু আমরা এই বাইরে দিয়ে দেখতে পাচ্ছি যে এখানটা একটা আলো পড়ছে। ওই যে ছবিটা ভেতরে যে আলোর যেটা সেটা কিন্তু এই ভেতরে এসে পড়ছে, এই জায়গাটা এসে পড়ছে কিনা, আলোটা এখানটা এসে পড়ছে কিনা, একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করছে,
একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করছে। দেখো আমরা এখানটা ছোট বড় করে দেখতে পাচ্ছি, আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করছে। দেখো আমাদের ওই জায়গার যে আলোটা ওই ভেতরে, মানে এই যে প্রতিবিম্ব কথাটা, ওই কথাটা আমরা যখন এখান থেকে দেখছি, এইভাবে যখন দেখছি, তখন ওই কথাটা আমাদের এই আলো মানে এই দর্পণের উপরে এসে পড়ছে, পড়ে এই পাশ দিয়ে কিন্তু আমরা ক্যামেরার মধ্যে দিয়ে দেখছি। অর্থাৎ আমাদের এখানে ধরে নাও চোখ আছে, তো আমরা চোখে দেখতে পাচ্ছি ওই জায়গার যে ইমেজ, ওই জায়গার যে ছবিটা, সেটার ইমেজ আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি কি না? পাচ্ছি তো। এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার এই যে সদ্বিম্ব, এই ঘটনাটাকে বলা হচ্ছে সদ্বিম্ব। ক্লিয়ার করতে পারলাম? আর এই যে অসদ্বিম্ব, অসদ্বিম্বর ক্ষেত্রে কি হয়? সদ্বিম্বের ক্ষেত্রে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এই আলো পড়ছে, আলোটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আয়নার ক্ষেত্রে, আয়নার মধ্যে কিন্তু আমাদের সরাসরি দেখতে পাই না। ধরো আয়নার মধ্যে কি হচ্ছে, ধরো ওই যে কথাটা বললাম যে রাবারটা ধরো বাস্তবে বাইরে যদি অনেক দূরে থাকতো, বা আমরা যদি বাইরের যে রাবারটা আছে সেটাকে যদি আমরা খালি চোখে দেখতে না পেতাম, তাহলে মনে করতাম কি ভেতরেরটাই হয়তো বাস্তব। তো এই রকম ক্ষেত্রে আমাদের তো অনেক সময় এটা হতেই পারে যে ভেতরেরটা আমরা দেখছি। ধরো কথার কথা যদি বলি, সূর্যের আলো চাঁদের উপরে এসে পড়ছে, সেই চাঁদের আলোটা আমরা মনে হচ্ছে যে চাঁদের উপরে মনে আলো জ্বলছে, চাঁদের একটা নিজস্ব আলো আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু সেই অসৎবিম্বের কনসেপ্টটা অনেকটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বলছে কোনো বিন্দু আলোক উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয়। প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয়। ক্লিয়ার হলো? এর কয়েকটি এক্সাম্পল এখানটায় রয়েছে। যে সৎবিম্বের উদাহরণ কি? ক্যামেরা দ্বারা গঠিত ছবি, অর্থাৎ আমি যে ক্যামেরায় রেকর্ড করছি বা এই যে ছবি তুলি, সেটা কিন্তু একটা সৎবিম্বের আর কি এক্সাম্পল। সিনেমার যে ছবি ইত্যাদি হলো পর্দায় গঠিত সৎবিম্বের উদাহরণ। মানে আমরা সিনেমার পর্দায় যখন ছবি ফেলি, সেটা কিন্তু একটা সৎবিম্বের এক্সাম্পল। সৎবিম্বকে পর্দায় ফেলা যায়, এটা মাথায় রাখবে যে সৎবিম্বকে পর্দায় ফেলা যায়, আর অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না। অসৎবিম্বের উদাহরণ কি? সমতল দর্পণের গঠিত প্রতিবিম্ব, অর্থাৎ আয়নায় গঠিত প্রতিবিম্ব। মরীচিকা ইত্যাদি হলো অসৎবিম্ব। এত সময় আমরা সৎবিম্বের উদাহরণ, অসৎবিম্বের উদাহরণ সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো এই সৎবিম্ব পড়লে এবং অসৎবিম্ব পড়ার ফলে কি হচ্ছে, ব্যাপারটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পল বা কিভাবে কি হচ্ছে কি না হচ্ছে, সেটা এখানটায় আমরা দেখতে পাচ্ছি, নিচে রয়েছে। দেখো প্রথমে যদি এখানটায় সৎবিম্বের ক্ষেত্রে বা একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটার একটা এক্সাম্পল দেখি। দেখো পর্দার উপরে সৃষ্ট প্রতিবিম্ব, মানে ডিরেক্টলি কোনো একটা পর্দার উপরে আমরা যখন সরাসরি কোনো প্রতিবিম্বকে দেখতে পাই, সেইটা হলো পর্দার উপরে সৃষ্ট প্রতিবিম্ব। মানে কি? ধরো পি নামের একটা জায়গা থেকে আমরা যদি একটা লেন্সের উপরে যদি একটা আতশ কাচের উপরে যদি আলো ফেলি, তাহলে এই আলোটা ধরো এরকম একটা কেন্দ্র থেকে যাচ্ছে, গিয়ে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে। একটা টর্চ লাইট থেকে যখন আমরা আলোটা মারি কোনো একটা জায়গায়, তখন কিন্তু টর্চ লাইটের ভেতরের যে আলোর জায়গাটা, যেখান থেকে আলোটা তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুব ছোট, কিন্তু আলোটা কিন্তু দূরে যখন যাচ্ছে তখন সেটা ছড়িয়ে যাচ্ছে। তো এখান থেকে আলো বেরোচ্ছে একটা জায়গা থেকে, বেরোনোর পরে কিন্তু আলোটা ছড়িয়ে গেল, ছড়িয়ে লেন্সের উপরে পড়লো, লেন্সের উপরে পড়ার পরে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে কি হচ্ছে? এখান থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে বা প্রতিসৃত হচ্ছে, হয়ে গিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে, প্রত্যেকটা আলোকরশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিশছে। আলো একটা বিন্দু থেকে এসেছিল, এসে আবার একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়েই মিশছে। এই রকম যদি কোনো ঘটনা ঘটে, সেটা যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেটা হলো সৎবিম্বের প্রতিবিম্ব। এর এক্সাম্পলটা মূলত আমরা লেন্স থেকেই ভালো দেখতে পাই। তো লেন্সের আমি এখানটায় একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো সূর্যের আলো পড়ছে, পড়ার পর একটা নির্দিষ্ট স্থানেই আলোটা কেন্দ্রীভূত হচ্ছে, একটা নির্দিষ্ট স্থানেই একটা গোল কেন্দ্র তৈরি করছে। এবার গোল কেন তৈরি করছে? কারণ সূর্যের আলো পড়ে, সূর্যটা তো গোল, তাই ওই রকম একটা গোল মতনই তৈরি করছে। ব্যাপারটাকে আমি ক্লিয়ার করতে পারলাম? সো এই হলো ব্যাপার, এই বাঁ পাশেটা বোঝা গেল। এবার যদি আমরা ডান পাশেটা দেখি, এটা মূলত সমতল। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে পর্দায় সৃষ্ট প্রতিবিম্বটা, এটা কিন্তু শুধুমাত্র এই সূর্যের আলোতে আমি লেন্স রাখলাম এটা হচ্ছে তা কিন্তু না। আমরা যে সিনেমার পর্দাতে যে সিনেমাটা দেখতে পাই, সেটাও কিন্তু এইটার কারণেই হচ্ছে। ক্লিয়ার? আমরা এবার চলে আসি যে এই সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বা অসৎবিম্ব, এখানটায় লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানটায় কি হচ্ছে সেটা বলি। এই যে কালো যে কালি দিয়ে লেখা আছে এম ড্যাশ, দেখো মাথার উপর ছোট্ট দাগ, ওটাকে ড্যাশ বলা হয়। এম ড্যাশ
যে আমরা লাইনটা দেখতে পাচ্ছি ওটা হলো একটা দর্পণ। দর্পণ মানে সহজে যদি বলি ওটা একটা আয়না, এমন একটা তল যেখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। তো এখানে একটা দর্পণ। এই যে বিন্দুটা আছে, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটা একটা বিন্দুতে রাখা আছে। এই বস্তু এখানে আছে, তো দেখো এখান থেকে মূলত যতটা দূরে এই বস্তুটা আছে, এই আয়নার থেকে যতটা বস্তু দূরে আছে, আমরা আয়নার মধ্যে ভেতরেও ততটা দূরেই একটা বস্তুকে দেখতে পাবো। তার মানে এই এখানটায় যে বস্তুটা আছে সেই বস্তুর থেকে বা ওখানটায় ধরো একটা লাইট মেরেছি, ওই লাইটটাই সোজাসুজি আলোটা যাচ্ছে, এই সোজাসুজি আলোটা যাচ্ছে গিয়ে দেয়ালে বাড়ি খেয়ে আবার ফেরত চলে আসলো, আয়নায় বাড়ি খেয়ে আবার ফেরত চলে আসলো। এবার আয়নায় শুধু আলোটা কি এখান দিয়ে যাচ্ছে? না, আলোটা শুধু এখান দিয়ে কিন্তু যাচ্ছে না, আলোটা কিন্তু এই দিকেও বেঁকে বেঁকে আসতে পারে, এদিকেও কিন্তু বেঁকে বেঁকে আসতে পারে কি না? তো ধরো এই জায়গাতে একটা সি বিন্দুতে একটা আলোক রশ্মি এসছে, এ থেকে সি বরাবর সি পথে এসছে, এবং এ থেকে ডিতে এসছে একটা আলোক রশ্মি। এবার এসে এটা প্রতিফলিত হয়ে বেরিয়ে গেছে, প্রতিফলিত হয়ে কোথায় গেছে? আমরা যদি এইদিকে কোথাও একটা চোখ বসাই, আমরা যদি এইদিকে নিচের চোখকে রাখি, মানে আয়নায় ধরো এখানে বস্তু আছে, বাট আমরা যদি এই নিচের দিক দিয়ে যদি চোখ রেখে দেখি, তাহলে কিন্তু বস্তুটাকে দেখতে পাবো কি না? এটাই মূলত এই কারণের জন্য হয়ে থাকে। কি কারণ? এই বস্তুর যে প্রতিবিম্ব সেটা তো এখানে তৈরি হচ্ছে, কিন্তু ওই সোজাসুজি দেখো একটা দাগ আমরা টেনেছি, তার মানে ওই সোজাসুজি একটা ছবি আমরা কিন্তু প্রতিবিম্ব কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এই কারণেই মূলত এইভাবে ডায়াগ্রামটা আঁকা হয়েছে। এর এক্সাম্পল কি হতে পারে? দেখো আমি বোধহয় এর আগেই এই ছবিটা দেখিয়েছি। এখানে যেটা দেখানো হচ্ছে, একটা রবার রাখা আছে, এই রবারটাকে আমি আপডাল করে দিচ্ছি, একটা কাগজ রেখে আপডাল করছি, তাও কিন্তু রবারটাকে আমরা দেখতে পাচ্ছি আয়নার ওপর থেকে, পাচ্ছি কি না? এটা কি কোনো ম্যাজিক? না, নিশ্চয়ই না। এটা অ্যাকচুয়ালি দেখো আয়না আমরা ওপর থেকে যখন দেখছি তখন, মানে যদি একটু সহজে বলি, ধরো তুমি একটা পাঁচিলের আবডালে লুকিয়ে আছো। ধরো এই একটা পাঁচিল, তুমি এই আবডালে এখানটায় লুকিয়ে আছো, ঠিক আছে? তুমি এই নিচু জায়গায় লুকিয়ে আছো। এবার এই পাশের যে মানুষটা তোমাকে খুঁজবে, সে যদি ওই নিচু জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু তোমাকে খুঁজে পাবে না। তাকে যদি তোমাকে খুঁজতে হয়, তাকে এইভাবে উঁচুতে উঠতে হবে, সেটা সোজা উঠতে পারে বা যে করেই উঠতে পারে। এইবার সোজা উপরে যদি উঠলে সে কিন্তু উপর দিয়ে দেখতে পাবে যে তুমি এখানটায় লুকিয়ে আছো, তাই তো? তো ওই আয়নার ক্ষেত্রে এখানে ব্যাপারটা কিন্তু তাই হচ্ছে। আয়নার এই উপরের থেকে চারিদিক থেকে, ধরো এই জায়গাটায় একটা বস্তু আছে, তো এটা এখান দিয়ে চারিদিক দিয়েই কিন্তু প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো। এই হলো ব্যাপার। এখানে ওই কারণের জন্যই আমরা এখানটা দেখতে পাচ্ছি। আরও ক্লিয়ার করা যায়, তবে এখন আর বেশি ক্লিয়ার করে লাভ নেই, যেটুকু এখানটায় বুঝলে আশা করা যায় ক্লিয়ার হয়েছে। আমি এইটা যা বুঝিয়েছি এখানে লেখা আছে, এপাশের ছবিটাও যা বুঝিয়েছি এখানে লেখা আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো বা লিখে নিতে পারো। আর এই যে উপরের যে লেখা প্লাস ছবিটা, ওটা থেকে কি কোশ্চেন দিতে পারে সেটা এখানে লেখা আছে। সমতল দর্পণে একটি বিন্দু উৎসের প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তা চিত্রের সাহায্যে দেখাও। উত্তর এই উপরে আছে, তাই এখানে লেখা। ক্লিয়ার করাতে পারলাম। আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক যেটা আছে সেটা হলো একটি আতশকাচের সাহায্যে কিভাবে একটি কাগজের প্রতিবিম্ব তৈরি করা যায়। আমি এটা ওই রোদ্দুরে আলো ফেলে যেটা দেখিয়েছি ওইটাই এখানটায় জাস্ট লেখা আছে, তোমরা পড়ে নেবে, এটা আর ব্যাপক কিছুভাবে বলার নেই। তুমি আয়নার পেছনে যদি একটা পর্দা রাখো, তবে কি আয়নায় সৃষ্ট প্রতিবিম্বকে তুমি পর্দায় দেখতে পাবে? না, আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব হলো অসৎ বিম্বকে পর্দায় ফেলা যায় না, তাই আয়নায় সৃষ্ট প্রতিবিম্বকে পর্দায় দেখা যাবে না। গেল। নেক্সট এখানটা একটা কনসেপচুয়ালি একটা কোশ্চেন আছে, খুব ভালো প্রশ্নটা আমার মনে হয়। এখানটায় বলেছে যে আমরা যদি একটা কোনো খালি বালতির মধ্যে জল ঢালার পর বালতির তলদেশ কিছুটা উপরে উঠে এসছে বলে মনে হয়, কেন? এই ধরো এই বালতির এই যে উপরের যে তলটা দেখতে পাচ্ছ, এটা এত দূর পর্যন্ত জল ভরা আছে, ঠিক আছে? আর একদম তলদেশটাকে এই এস নাম দেওয়া হয়েছে। আর এখানে তলদেশের উপর থেকে যদি আমরা এখান থেকে দেখি, তাহলে মনে হচ্ছে যেন এই তলদেশটা এই জায়গাটা রয়েছে, এই তলটার বরাবর, এই এস ড্যাশ বরাবর রয়েছে। ক্লিয়ার করতে পারলাম? তা বাস্তবিকে ওই এস ড্যাশের ওখানে আছে? নেই। কিন্তু কেন দেখতে পাচ্ছি? কারণ এই এস থেকে সরাসরি আমাদের আলোক রশ্মি যাচ্ছে, গিয়ে এটা যেহেতু একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমের মধ্যে বেরিয়ে যাচ্ছে, দেখো আমরা জানি কি একটা ঘন মাধ্যমের মধ্যে অভিলম্বের
কাছাকাছি থাকে একটা আলোক রশ্মি, লঘু মাধ্যমে গেলে সেটার দূরত্ব বেড়ে যায়। তো এখানটায় গিয়ে দেখো বেড়ে গেছে, এখানটার দূরত্ব বেড়ে গেছে, অর্থাৎ এখানে যেই মাধ্যম চেঞ্জ করেছে সেই কিছুটা বেঁকে গেছে, অবিলম্বের থেকে দূরে সরে গেছে, অবিলম্বের থেকে দূরে সরে গেছে। এই অবিলম্বের থেকে দূরে সরে গেছে বলেই আমাদের মূলত উপরে উপরে দেখতে লাগছে এটা। দেখো এই সোজাসুজি যদি দেখি তাহলে প্রতিবিম্বটা আমাদের এই সোজাসুজি এই সোজা তৈরি হচ্ছে, তাই আমাদের উপরে উপরে দেখতে লাগছে। ক্লিয়ার করতে পারলাম? এই কথাটাই এখানে লেখা আছে, আমি আর বেশি কিছু বলছি না, তোমরা এখান থেকে জাস্ট টুকে নাও, দেখে নাও, বুঝে নাও। আমি যেটা ওখানে মুখে বললাম যে কনসেপ্টটা তোমরা বুঝলে, ওটাই এখানে লেখা আছে বা এখানে লেখা আছে। এইটা লেখার দরকার নেই, মেনলি যদি তোমার এই প্রশ্ন দেয়, এই টাইপের যদি কোনো প্রশ্ন দেয়, তাহলে আমার এইটুকু লিখলে আর ছবিটা এঁকে দিলেই যথেষ্ট। এইটা জাস্ট ছবিটা দেখে দেখে আমি একটু ব্যাখ্যা দিয়েছি আরও যদি ক্লিয়ার করাতে পারি তার জন্য। ক্লিয়ার হলো? আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমরা জানি একটা সমতল আয়না শুধু একটা প্রতিবিম্বই গঠন করতে পারে, মানে একটা এই যে আয়না আছে সেই আয়নাটা একটা মাত্র প্রতিবিম্ব তৈরি করে। তার মানে কি, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, আমাকে একজনকে মানে আমার মতো একটাই একটা ছবি তৈরি করবে, আমাকে কিন্তু দুটো চারটে তৈরি করে দেবে না, আমার মতন ছবি তৈরি করবে এক পিস, মানে আমি একাই থাকবো আয়নার মধ্যেও। এবার আমার পাশে যদি আরেকজন থাকে তাহলে তাকেও ওই একজনকেই তৈরি করবে আয়নার ভেতরে, দুজন তিনজনকে তৈরি করবে না। সেটাই এটা বলেছে, একটি সমতল আয়না শুধু একটা প্রতিবিম্বই গঠন করতে পারে। এর কথাটার মানে কিন্তু এটা না যে শুধু আয়নার মধ্যে আমি যদি আমি নিজেকে দেখি তাহলে আর কোনো বস্তুকে দেখতে পাবো না, না 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 না, সেটা বলেনি। বলেছে যে আমাকে দেখলে আমাকে এক পিসই দেখাবে, আমাকে দুটো তিনটে দেখাবে না। ক্লিয়ার হলো? এরপরে বলেছে আমরা যদি দুটি আয়নাকে পাশাপাশি রাখি এবং মাঝখানে একটা বস্তু রাখি, তাহলে সেই আয়না দুটোতে বস্তুর অনেক প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্বের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, তা হলো প্রতিবিম্বের সংখ্যা সমান সমান 360/θ, এটার নাম হলো থিটা। এটা থিটাটাকে লেখে কিরম করে, 0 লেখে লিয়েই পেট কেটে দেয়, তো থিটা -1। থিটা কি? থিটা হলো দর্পণে দুটোর মাঝে, দুটো দর্পণের মাঝখানে যে কোণ তৈরি হচ্ছে সেই কোণের মানটাকে থিটা দ্বারা লেখা হয়। তার মানে এই ধরো এরকম স্ট্রেট তো আয়না, তো এরকম কোণাকুণি রাখা হয়েছে, আর এখানটায় কোনো একটা বস্তু রাখা হয়েছে। এই বস্তুটা রাখা হয়েছে, তো ঠিক আছে, এই বস্তুটার কতগুলো প্রতিবিম্ব এই আয়নার মধ্যে উঠছে সেইটাই এখানে বের করার সূত্র, প্রতিবিম্বর সংখ্যা নির্ণয়ের সূত্র এটা। ক্লিয়ার হলো? তো এই সূত্র তোমরা ইউজ করতে পারো। দেখা হলো আমাদের এই যে দুটো আয়না রাখা আছে, এই দুটো আয়নার মাঝখানে যে কোণ, এই কোণটা ধরে নিলাম 60 ডিগ্রি, তাহলে আমরা এই নিচে এখানে 60 বসাবো, বসিয়ে ধরো এখানটা যদি 60 বসাই তাহলে কি হবে, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে একটা হিসাব দেখাই তাহলে কি হবে দেখাই একটু। তাহলে এটা সূত্রটা কি ছিল, 360/θ -1, তাই তো ছিল। তার মানে 360 যেরকম আছে থাকলো, বাই থিটার জায়গায় আমরা 60 ডিগ্রি ধরে নিয়েছি, মানে এই একটা আয়না আছে, এই একটা আয়না আছে, এই মাঝখানে 60 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাই এখানটা 60 লিখেছি। -1, এই 0 0 কাটলাম, 6 দিয়ে এটার কাটলাম, 6 6 36, তার মানে 6 - 1 হচ্ছে, 6 - 1 মানে কত হবে, 5। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তার মানে 5টা প্রতিবিম্ব তখন তৈরি হবে। কটা তৈরি হবে? 5টা প্রতিবিম্ব তৈরি হবে। ক্লিয়ার হলো? এইভাবে আমাদের নির্ণয় করতে হয়, অঙ্ক দিলেও পারবে। এরপরে যে জিনিসটা আছে বেশ জটিল বলবো, আবার জটিল না, মানে আমি ছবি দেখে বোঝাবো, জাস্ট আমি কোনো লেখালেখি থেকে আমি পড়বো না, তোমাদের জাস্ট লেখাটা দেখিয়ে দেবো, তোমরা চাইলে লিখে নিতে পারো। বলেছে আমরা যদি দুটো আয়নাকে সামনাসামনি রাখি, অর্থাৎ সমতল দর্পণকে দুটো যদি সামনাসামনি সমান্তরালে রেখে দিই, দেখো এই একটা আয়না, এই একটা রাখা আছে সামনাসামনি, সমান্তরালে আছে, রাখি এবং মাঝে একটা বস্তুকে রাখি, এখানটা একটা বস্তুকে রাখি, তাহলে সেই বস্তু অসংখ্য প্রতিবিম্ব গঠন হয়। ঠিক আছে, আমরা জানি। আমরা যদি চুল কাটতে যাই দোকানে, দেখবে পেছনে বা সামনে আয়না সমান্তরালে রাখা থাকে, এবার সেই আয়নার মধ্যে আমাদের নিজেদের থোবড়া এবং আমাদের থোবড়ার পেছন অসংখ্য বার আমরা দেখতে পাই, অসংখ্য বার আমরা দেখতে পাই। তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে। ধরো একটা বস্তু রাখা আছে, সেই বস্তুটার এই যে ঘন করে কালো করে দিয়েছি, এইটা বস্তুর সামনের দিক হোক বা পেছন দিক হোক, ধরে নাও পেছন দিক, তাহলে যে আয়নার দিকে মুখ করে ও বসে আছে সেই আয়নার দিকে ওর মুখের দিকটা সামনের দিকে আসছে। দেখো ভালো করে বোঝো, এই যে ও সামনের দিকে মুখ করে ফিরে আছে, সেই সামনের মুখটা কিন্তু আয়নার ভেতরে ওর দিকে ফিরে আছে, ওর দিকে ফিরে আছে। এটা কিভাবে তৈরি হচ্ছে, এখান থেকে আলোক রশ্মি এখানে যাচ্ছে, আয়নার উপরে পড়ছে,
পড়ে এটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, বাট এখানটায় যে পড়ছে, এই পড়ার পরে এই পাশে একটা আমাদের প্রতিবিম্ব তৈরি করছে। এই রকম কনসেপ্ট এপাশেও তাই, ওইভাবে প্রতিবিম্ব তৈরি করছে। তো আমাদের যদি ওই কথাগুলোকে ভালো করে বেশি ঝুটঝামেলার মধ্যে না যায়, তোমরা চাইলে ওটা জাস্ট রিডিং পড়ে বুঝে নেবা। আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে দেখো এই প্রতিবিম্বটা যেটা তৈরি হয়েছে, মানে এটা যে বাস্তব যে মানুষটা, তার মুখ যদি এই ফাঁকা, যেখানটা কিছু লেখা নেই, ওই পোর্শনটা হয়ে থাকে, তাহলে মুখটা কিন্তু এই আয়নায় মুখটা যেটা তৈরি হচ্ছে সেটা ওই ব্যক্তির দিকে। পরের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হবে তার পেছনটা আসবে ওই ব্যক্তির দিকে, তারপরের ক্ষেত্রে সামনেটা আসবে, এইভাবে তারপরে আবার এইভাবে বাড়তে থাকবে। এই দিকেও তাই, উল্টো কেস, এদিকে পেছন দিকে ফিরে বসেছিল, তার মানে পেছনটা এখানে উঠবে, তারপরে সামনেটা দেখা যাচ্ছে, তারপরে আবার এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার করাতে পারলাম? এই যে কিছুটা লেখা আছে, এই লেখা দেখে বুঝতে পারো, এই কিছুটা লেখা আছে, লেখা দেখে বুঝতে পারো। আমি দ্বিতীয় পৃষ্ঠে দেখাচ্ছি, ওই লেখাটুকু দেখলেও হবে। মূলত তোমরা নোটসটাকে পেতে চাইলে গ্রুপে গিয়ে জয়েন হও, ডেসক্রিপশানে দেখো লিঙ্ক আছে, সেখান থেকে গ্রুপে জয়েন হও। আমি এই নোটসটা অবভিয়াসলি দিয়ে দেবো ফ্রিতেই। এরপরের যে টপিকটা আছে সেটা হলো একটা যন্ত্র সম্পর্কে, আমরা বলতে পারি একটা মেশিন সম্পর্কে, যেটা আমরা নিজেরা চাইলেও বানাতে পারি। এটার নাম কি? এটার নাম হচ্ছে পেরিস্কোপ। এই পেরিস্কোপটা ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি দুটো যন্ত্র সম্পর্কে আমাদের এই বইতে আছে পরপর। এখানে একটা পেরিস্কোপ, এটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। তো ক্যালাইডোস্কোপটা অতটা ইম্পর্ট্যান্ট না, আমাদের পেরিস্কোপটা বেশি ইম্পর্ট্যান্ট। এই পেরিস্কোপ কি? সামনে ধরো, পেরিস্কোপের যদি আমি কনসেপ্টটা বললি, একদম ছবি দেখে আগে প্রথমে বলি, তারপরে বুঝো। ধরো এই যে একটা পাঁচিল আছে, এবার আমি এখানটায় রয়েছি, আমার কিন্তু আমি উপরের দিকে এই পাশে কী আছে আমি দেখতে পাচ্ছি না। এবার আমি লম্বা মানুষ না, আমার দেখার প্রয়োজন ওপাশে কী আছে। ধরো আমি যুদ্ধে নেমেছি, আমি একজন সৈনিক, তাহলে আমাকে ওপাশে দুশ্মনরা আছে কিনা, শত্রুরা আছে কিনা, সেটা আমার দেখার প্রয়োজন। তাহলে আমি যদি যেই মুন্ডু উঁচু করবো সেই তো আমাকে মেরে ফেলবে, যেই আমি মুন্ডু উঁচু করবো সেই তো আমাকে মেরে ফেলবে। তাহলে মরা যাবে না, আমাকে মারতে হবে। তাহলে কি করতে পারি? এমন একটা যন্ত্র আবিষ্কার করতে হবে যেটা নিচে থেকে বসে থেকে আমি ওপাশে কি আছে কি না আছে সেটা দেখতে পাবো। সেই রকম একটা যন্ত্র হলো এই পেরিস্কোপ। ক্লিয়ার হলো? এই জায়গাটা দেখো চোখ রয়েছে, এমন একটা মেশিন যেটা এরকম একটা চোঙের মতো, মানে অ্যাকচুয়ালি কি বলবো, এখানতে একটা রাস্তা, এখান দিয়ে গেছে রাস্তা, এইভাবে একটা গেছে রাস্তা। তার মানে ওপাশে কি আছে? ওপাশে যদি একটা গাছ থাকে, সেই গাছের ছবি এই ভেতরে এখানটা এইভাবে 45 ডিগ্রি কোণে একটা এইভাবে ট্যাচড়ানো করে একটা আয়না রাখা থাকে। সেই আয়নার উপরে গিয়ে ওই গাছের ছবি পড়ে, এবং সেই গাছের ছবিটা এই নিচে আরও একটা আয়না লাগানো থাকে, সেই আয়নাতে গিয়ে পড়ে, এবং সেই আয়না থেকে আমরা চোখে দেখতে পাই। এটা সাধারণত ঘরে বানালে খুব ভালো হয় না, অবভিয়াসলি এটা ভালো হবে না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা যদি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে ভালো মেজারমেন্ট করে যদি একটু আবিষ্কার করি, তাহলে কিন্তু খুব ভালো একটা যন্ত্র তৈরি হয়ে যাবে। এবং এই রকম যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়। ডুবোজাহাজ বা সাবমেরিন তো আমরা শুনেছি, সেই সাবমেরিনের মধ্যে থেকে বাইরের মানুষকে দেখতে পাচ্ছে বা জলের উপরে কী আছে সেটা দেখতে পাচ্ছে এই ধরনের মেশিনের মাধ্যমে, পেরিস্কোপ, সেটা একটু হাই লেভেলের হয়। তাছাড়া হচ্ছে খেলার মাঠে প্রচণ্ড যদি ভিড় অপেক্ষা, এখানটায় ব্যবহারগুলো লেখা আছে, আমি এখানটায় দেখিয়ে দিয়ে একেবারে। এই যে ডুবোজাহাজ বা সাবমেরিন থেকে সমুদ্রের জলের উপরে সব বস্তুকে দেখার উন্নত ধরনের একটা পেরিস্কোপ ব্যবহার করা হয়। 2 নম্বর, খেলার মাঠে প্রচণ্ড ভিড়ে অপেক্ষাকৃত পেছনের দর্শকরা পেরিস্কোপের সাহায্যে খেলা দেখতে পারেন। তো যাই হোক, পেছনের যদি দর্শকরা পেরিস্কোপের সাহায্যেই দেখে থাকে, তাহলে সামনে গিয়ে দেখার কি দরকার? বাড়িতে টিভিতে দেখলেই হয়। এনিওয়ে, পেরিস্কোপ তাহলে কি সেটা একটু যদি সংজ্ঞা তাহলে আমরা বলি, তাহলে বোঝানো হচ্ছে সামনে কোনো বাধা থাকার জন্য, এই একটা পাঁচিল আছে একটা, দেখো এখানটায় দেখো একটা পাঁচিল দিয়েছি, তো বাধা থাকার জন্য কোনো বস্তুকে সরাসরি দেখা সম্ভব না হলে যে যন্ত্রের সাহায্যে দুটি সমান্তরাল দর্পণে ক্রমিক প্রতিফলন ঘটিয়ে ওই বাধা অতিক্রম করে বস্তুটিকে দেখা যায়, তাকেই সরল পেরিস্কোপ বা শুধু পেরিস্কোপ বলা হয়। ক্লিয়ার? আর কার্যনীতি, এই কার্যনীতি তো ব্যাখ্যার দেওয়ার মতন কিছু নেই, এখান থেকে আমি যা বলেছি ওটাই, এখানে শুধু নামকরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছে, আর কিছুই না। এইভাবে আলোটা আসছে, এসে আয়নার উপরে পড়ছে, গিয়ে নিচের আয়নাতে পড়ছে, তারপরে চোখে যাচ্ছে। এই জিনিসটাই জাস্ট হচ্ছে কনসেপ্টটা এটাই, তোমরা জাস্ট এখানটায় রিডিং পড়ে নেবে, পেরে যাবে, বেশি চাপ নেওয়ার লাভ নেই। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি।
ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ কি? এমন একটা খেলনা, পরিষ্কার কথা যদি বলি, একটা ক্যালাইডোস্কোপ হলো 3টি অনত দর্পণ দ্বারা গঠিত একটা খেলনা যন্ত্র, যাতে চুমকি, মানে চুমকি বোঝো তো, মানে চকচক করে, যেটা চুমকি আর কি ডিজাইন করতে সাহায্য করে, ডিজাইন করাতে সাহায্য করে কোনো জিনিসে। তারপরে হচ্ছে ভাঙা চুড়ির টুকরো, রঙিন প্লাস্টিক খণ্ড তৈরি, প্লাস্টিকের খণ্ড, রঙিন প্লাস্টিকের খণ্ড ইত্যাদি ক্ষুদ্র পদার্থের বহু সংখ্যক প্রতিফলনের দ্বারা সুন্দর সুন্দর রঙিন জ্যামিতিক নকশা সৃষ্টি করা যায়। একেই ক্যালাইডোস্কোপ বলে। আমি যদি পারি তাহলে দেখো, আমি স্ক্রিনের উপরে এই রিলেটেড কোনো ছবি দিচ্ছি, এইটা হলো ক্যালাইডোস্কোপ, আর এর মধ্যে এরকম দেখতে পাওয়া যায়। ক্লিয়ার করতে পারলাম? ভাল লাগে বেশ দেখতে। এইটাই হলো ব্যাপার। তৈরি করার পদ্ধতি, এটা পরীক্ষায় মোটেও দেবে না, চাইলে পড়ে নিতে পারো। আর কার্যনীতি কি? এটা জাস্ট ওই দেখে আমরা মজা পাই, আর কিছুই না। একটা সুন্দর নকশা তৈরি করছে, আর কিছুই না, বিশালভাবে বলার মতন কিছু নেই। জাস্ট তোমরা একবার রিডিং পড়ে নেবে, পেরে যাবে। আশা করা যে এর থেকে খুব একটা কোশ্চেন দেবে না, মানে এই লাস্ট টপিকটা থেকে দেবে না, এর আগেরগুলো যতগুলো হলো তার থেকে দিতেই পারে। ক্লিয়ার হলো? আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে। আমরা নেক্সট আর দুটো ক্লাসের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব।